আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের ৩টি রণতরীকে মোকাবিলা করতে হবে ইরানকে। অভিযান শেষ হলে ইরানের কাছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো অস্ত্র থাকবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সরাসরি সাহায্য করছে রাশিয়া। শপথ গ্রহণের পরপরই ইসরায়েলে ভয়াবহ হামলা মোজতবার। হেলিকপ্টার বিধ্বস্তে ২ সেনা নিহত। ইরানে হামলা করবে না আমিরাত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের ৩টি রণতরীকে মোকাবেলা করতে হবে ইরানকে, এমন একটি প্রশ্ন বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত কয়েক দশক ধরেই অত্যন্ত সংবেদনশীল এবং ঘটনাবহুল, যেখানে সামান্য একটি নৌ তৎপরতাও বড় ধরনের বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে কৌশলগত অবস্থান এবং বিশেষ করে ৩টি অত্যাধুনিক রণতরীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তা মূলত ওই অঞ্চলে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোকে যে কোনো ধরনের বাধা থেকে মুক্ত রাখার একটি সুস্পষ্ট বার্তা। বিশ্লেষকরা মনে করছেন এই রণতরীগুলো শুধু সাধারণ টহল দেওয়ার জন্য নয়, বরং এগুলো অত্যাধুনিক রাডার সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স এবং এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই এই বিশাল নৌবহরের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়াবে? সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান অত্যন্ত চতুর এবং কৌশলগত একটি রাষ্ট্র, যারা সাধারণত সরাসরি সংঘাতের বদলে অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের কৌশল বেছে নেয়। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাস্ট অ্যাটাক বোট, সাবমেরিন এবং দূরপাল্লার ড্রোনগুলো এই অঞ্চলে এক ভিন্ন মাত্রার স্নায়ুযুদ্ধ তৈরি করেছে। হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের অন্যতম বড় জ্বালানি তেলের চালান পার হয়, সেখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। আর এই বিষয়টি ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই খুব ভালোভাবে জানে। তাই এই ৩টি রণতরীর উপস্থিতি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে, যাতে কোনো পক্ষই এমন কোনো পদক্ষেপ না নেয় যা পুরো অঞ্চলকে একটি দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়। অভিযান শেষ হলেই ইরানের কাছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো অস্ত্র থাকবে না, এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এবং সামরিক ফোরামে জোরালোভাবে উঠে এসেছে, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। এই দাবির পেছনের যুক্তিটি হল, যদি বড় পরিসরে কোনো সামরিক অভিযান বা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়, তবে ইরানের মজুদ থাকা ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্র হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, অথবা সেগুলো উৎপাদন ও সরবরাহের চেইন পুরোপুরি ভেঙে পড়বে। কিন্তু দর্শক, এই বিষয়টি কি আসলেই এতটা সহজ? একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান গত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্বের কঠিন অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকেও নিজেদের একটি বিশাল এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক শিল্প গড়ে তুলেছে। তাদের মাটির নিচে থাকা মিসাইল সাইলো বা গোপন সুড়ঙ্গগুলোর কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যা স্যাটেলাইট বা সাধারণ নজরদারির মাধ্যমে শনাক্ত করা অত্যন্ত কঠিন। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে সঠিক সময়ে সঠিক প্রযুক্তির ব্যবহারের ওপর। ইরানের কাছে থাকা সুইসাইড ড্রোন বা লোয়েটারিং মিউনিশনগুলো তৈরি করতে খুব বেশি খরচ হয় না, কিন্তু এগুলো প্রতিরোধ করা অত্যন্ত ব্যয়বহুল। তাই একটি নির্দিষ্ট অভিযানের পর ইরানের অস্ত্রভাণ্ডার পুরোপুরি শূন্য হয়ে যাবে, এমনটা ভাবা হয়তো একটু বেশি সরলীকরণ হয়ে যায়। তাছাড়া যে কোনো দেশেরই একটি রিজার্ভ বা আপৎকালীন সক্ষমতা থাকে, যা তারা চরম মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে রাজনৈতিক ভারসাম্য, সেখানে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাই একদিনে বা একটি অভিযানে সম্পূর্ণ শেষ করে দেওয়া প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে আরও একটি বড় প্রশ্ন এখন সামনে এসেছে, আর তা হল, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী অস্থিরতায় ইরানকে কি সরাসরি সাহায্য করছে রাশিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বৈশ্বিক রাজনীতির পরিবর্তনশীল মানচিত্রের দিকে তাকাতে হবে, যেখানে বিশ্ব এখন আর কোনো একক পরাশক্তির নিয়ন্ত্রণে নেই, বরং একটি বহুমেরু বিশ্বের দিকে এগোচ্ছে।
গত কয়েক বছরে মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গভীর এবং কৌশলগত। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উভয়ের উপরই ব্যাপক অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপিত থাকার কারণে এই দুই দেশ নিজেদের মধ্যে একটি বিকল্প অর্থনৈতিক এবং সামরিক বলয় তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তৈরি শাহেদ ড্রোন সহ বিভিন্ন সামরিক প্রযুক্তি রাশিয়াকে সরবরাহ করেছে, আর এর বিনিময়ে রাশিয়া হয়তো ইরানকে আধুনিক ফাইটার জেট, স্যাটেলাইট প্রযুক্তি, সাইবার ডিফেন্স সিস্টেম এবং এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, কারণ রাশিয়ার মতো একটি পরাশক্তির সরাসরি বা পরোক্ষ সমর্থন পেলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন একটি পর্যায়ে পৌঁছাবে যা মোকাবিলা করা অন্যান্য দেশগুলোর জন্য বেশ কঠিন হয়ে পড়বে। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় হল সরাসরি সাহায্য কথাটির অর্থ। রাশিয়া হয়তো সরাসরি সৈন্য পাঠিয়ে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু তাদের প্রযুক্তিগত, কৌশলগত এবং সাইবার সহায়তা ইরানের জন্য একটি বড় ঢাল হিসেবে কাজ করছে। ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক ফোরামগুলোতেও আমরা দেখছি এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়াচ্ছে, যা প্রমাণ করে তাদের সম্পর্ক শুধু সামরিক নয় বরং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শপথ গ্রহণের পরপরই নতুন নেতৃত্ব বা মোজতবার পক্ষ থেকে ইসরায়েলের দিকে কঠোর পদক্ষেপ বা বড় ধরনের কোনো জবাব দেওয়ার যে গুঞ্জনটি ছড়িয়ে পড়েছে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন উত্তেজনার মাত্রা যোগ করেছে। যখনই কোনো দেশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসে বা নতুন কেউ শপথ গ্রহণ করেন, তখন তার প্রথম কিছু পদক্ষেপের দিকে পুরো বিশ্ব নজর রাখে, কারণ এর মাধ্যমে সেই নেতার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই ক্ষেত্রে শপথ গ্রহণের পরপরই যদি কোনো কঠোর সিদ্ধান্ত বা পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসে, তবে তা মূলত দেশের ভেতরের কট্টরপন্থী সমর্থকদের খুশি করার জন্য এবং বহির্বিশ্বে নিজেদের শক্তি প্রদর্শনের একটি কৌশল হিসাবে কাজ করে। বিশ্লেষকদের মতে এ ধরনের পরিস্থিতিতে নতুন নেতৃত্ব সাধারণত প্রমাণ করতে চায় যে তারা পূর্বসূরিদের চেয়ে কোনো অংশে দুর্বল নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় তারা আরও বেশি আপোষহীন। তবে আন্তর্জাতিক কূটনীতিতে সবসময় যা বলা হয়, বাস্তবে ঠিক তা ঘটে না। সরাসরি কোনো বড় সংঘাত বা অস্থিরতা তৈরি করার বদলে হয়তো প্রক্সি বা অন্য কোনো কৌশলের মাধ্যমে একটি পরোক্ষ জবাব দেওয়ার চেষ্টা করা হতে পারে, যাতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো এই নতুন নেতৃত্বের প্রতিটি শব্দ এবং পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলো যে কোনো ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই ধরনের রাজনৈতিক পালাবদল এবং তার পরপরই উত্তপ্ত বাক্য বিনিময় মধ্যপ্রাচ্যের শেয়ার বাজার, জ্বালানি তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। ইতিহাস ঘাটলে দেখা যায়, নতুন নেতৃত্ব অনেক সময় কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স নীতি গ্রহণ করে, আবার কখনো কখনো নিজেদের অবস্থান সুসংহত করতে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ নেয়। সবশেষ যে খবরটি নিয়ে আমরা আলোচনা করব তা হল হেলিকপ্টার বিধ্বস্তে 2 সেনা নিহত হওয়ার ঘটনা এবং এর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত কি ইরানের দিকে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেবে। দর্শক, সামরিক বা বেসামরিক এভিয়েশনে দুর্ঘটনা একটি অত্যন্ত দুঃখজনক কিন্তু বাস্তব সত্য, যা যে কোনো দেশের সাথেই ঘটতে পারে। যখনই মধ্যপ্রাচ্যের মতো একটি সংবেদনশীল অঞ্চলে কোনো সামরিক হেলিকপ্টার বা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, তখন প্রথমেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি ডালপালা মেলতে শুরু করে। অনেকেই তাৎক্ষণিকভাবে এর সাথে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের যুক্ত করার চেষ্টা করেন। তবে একটি পরিপক্ক এবং স্থিতিশীল দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র নীতি অত্যন্ত প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত। প্রাথমিক তদন্ত ছাড়া এবং সুস্পষ্ট কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা কখনোই এই ধরনের একটি দুর্ঘটনাকে অন্য কোনো দেশের সাথে জড়িয়ে বড় ধরনের সংঘাতের দিকে পা বাড়াবে না। আমিরাত গত কয়েক বছরে প্রমাণ করেছে যে তারা মূলত অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং টেকসই উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। দুবাই বা আবুধাবির মতো বিশ্বমানের অর্থনৈতিক হাবগুলোর নিরাপত্তা এবং স্থিতিশীলতা তাদের কাছে সবার আগে অগ্রাধিকার পায়।
ইরানের সাথে তাদের কিছু কৌশলগত এবং দ্বীপকেন্দ্রিক মতবিরোধ থাকলেও তারা সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করে এসেছে, কারণ তারা খুব ভালো করেই জানে গালফ বা উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের ছোটা সংঘাত পুরো এলাকার অর্থনীতি, বিদেশি বিনিয়োগ এবং পর্যটন শিল্পকে ধ্বংস করে দিতে পারে। তাই দুই সেনার মর্মান্তিক মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হবে। যান্ত্রিক ত্রুটি বা বৈরী আবহাওয়া এর কারণ কিনা তা খতিয়ে দেখা হবে। তবে এর ওপর ভিত্তি করে ইরানের মতো একটি শক্তিশালী প্রতিবেশী দেশের সাথে সরাসরি কোনো সামরিক দ্বন্দ্বে জড়ানোর সম্ভাবনা প্রায় শূন্য বললেই চলে।